রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আর আমি আজকের ব্লগটা শুরু করেছি একেবারে এখন বাজে সন্ধ্যা ওই 6:45 নাগাদ। তো ছোটো বোন সেই বিকালবেলা থেকে ছানাটাকে মুদে মুদে এই পর্যন্ত তৈরি করেছে। দেখেই বুঝতে পারছো কি হচ্ছে, বাড়িতে বানাবে হোমমেড রসগোল্লা। তো আজকে জানো তো সারাটা দিন কিন্তু আমি কোনো ব্লগ শেয়ার করিনি। তবে ওর কি মাথায় ভূত চেপেছে, এই পর্যন্ত ছানা মুদে তারপরে আমাকে বলছে, এই তুই তো আমার ভিডিও করলি না, আমি এত কষ্ট করে যে ছানাগুলো মুদে তারপরে মিষ্টি বানাচ্ছি হোমমেড, সেটা একটা স্মৃতি হিসেবে রেখে দে যে তোর বোন তোদেরকে জীবনের প্রথমে নিজে হাতে করে মিষ্টি বানিয়ে খাওয়াবে। তবে জানি না কতটা কি পারফেক্ট হবে, তবে চেষ্টা করব তোদেরকে পারফেক্ট বানিয়ে খাওয়ানোর, এই আর কি। তো প্রথমে তো উৎসাহ সহকারে যতটা ভালো দেখা যাচ্ছিল, দেখো যেই না বলগুলো দিচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠছে। সাইজটা দেখেই বুঝতে পারছো বেশ খানিকটা কিন্তু ফুলে উঠেছে। তবে যত আগ্রহ সহকারে বানানো হয়েছিল বেশ ভালো হয়েছিল খেতে, তবে দোকানের মিষ্টির মতো অতটাও হয়নি। তবে কি জানো তো, কখনো প্রথমে যখন কোনো জিনিস দিয়ে হাতে খড়ি দেওয়া হয় সেই জিনিসটা কখনো পারফেক্ট হয় না। হাতে খড়ি মানে হাতে খড়ি, সেখান থেকেই কিন্তু মানুষের শিক্ষা হয়ে যায়। তবে কি হয়েছিল, মিষ্টির ভেতরে কোনো শক্ত ভাব কোনো কিছুই ছিল না, শুধুমাত্র ছানা দিয়ে বানানো। তার জন্য শুধু মনে হচ্ছিল যে ছানার রস, এই আর কি, মানে ছানার রস বড়া টাইপের হয়েছিল, মিষ্টি আর হয়নি। কিন্তু কোনো শক্ত হয়নি, স্পঞ্জি ব্যাপারটা ছিল। কিন্তু যেহেতু ছানা সেই জন্য কিন্তু একটা রসালো রসালো ভাব ছিল। তো তারপরে রাত্রেবেলা যে খাবার দাবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন কিন্তু পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ওই যে 6:30 মতন বাজে। তো দেখো 6টার সময় উঠে বসে আছে, বসে ওই যে খেলা শুরু করে দিয়েছে। আর যখনই ফোনটা এরকম মুখের সামনে ধরবে তখনই কিন্তু কি না কি বলতে যায়, মুখ ভেঙায়, মানে ওর মতো করে ও যে কি বলতে চায় সেটাই আমরা বুঝতে পারি না। শুধু বলি যে ফোন মুখের সামনে ধরলে কেন ও মুখটা অমন করে, খেলনাপত্র ছেড়ে দিয়েও কিন্তু ওই যে ফোনের দিকে তাকিয়ে থাকবে। আর এখন কিন্তু বেশ খানিকটা বেলাও হয়েছে। আর যেন তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না, বলা ভুল, বৃষ্টি হচ্ছিল তবে ঝিরিঝিরি। সেই জন্য আর সকালবেলা উঠে উঠানটা ঝাড় দিইনি, বেশ বেলা হলেই তারপরে গিয়ে উঠানটা ঝাড় দিয়েছি। আর তারপরে এক হাতে বাসি উনানটাকেও লেপে নিচ্ছি। ওদিকে ছোটো বোন ছোটো বাবার জন্য খাবার বানাচ্ছে, মেজো বোনরা চলে যাবে বাড়িতে, সেই জন্য হচ্ছে ও একটু সিদ্ধ ভাত বসিয়েছে আর মাকে বলেছে মাছ আনতে। তো মাছ দেখে এসেছে মেজো বোন, তবে মা আনতে গেছে, আনলেই মাছটাকে আবার কেটে ধুয়ে দিতে হবে। ছোটো বোনের কাছে বাবু আছে আর মেজো বোন এখন চা ভাগ করছে। তো আমার এখন তাড়াতাড়ি করে উনুনটাকে লেপে এই যে চা খেতে চলে আসতে হলো। আর এই যে গ্লাসে করে চা নিয়ে এসেছে, 2টো বিস্কুট, এখন সকালবেলার ব্রেকফাস্ট। আর তারপর পরে মাও মাছটা নিয়ে চলে এসেছে, এদিকে নিয়ে এসেছে ইলিশ মাছ, আর ওদিকে দেখছি কাটা রুই মাছ। রুই মাছ না মৃগেল মাছ সঠিক বলতে পারছি না, প্লাস্টিক থেকে না বের করতে পারলে, তবে জ্যান্ত মাছ ছিল। আর এদিকে নিয়ে এসেছে তোমার হচ্ছে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছ আগে আমার মেজো বোন খেত না, তবে এখন শুনছি মেজো বোন অল্প অল্প খায়, আর ছোটো বোন তো ইলিশ মাছ পাতেও নেয় না। সেও হয়তো কিছুদিন পরে আবার হয়তো ওরকম অল্প অল্প খাওয়া শুরু করবে। আমিও জানো তো আগে ইলিশ মাছ খেতাম না, তবে এখন পুরোপুরি পারফেক্ট খেতে শিখে গেছি। আর মাছ কেটে ধুয়ে দেওয়ার পরে ও মাছ ভাজা করেছিল, আর ওদিকে ভাত আলু সিদ্ধ বসিয়েছিল, সেটা দিয়ে খেয়ে দিয়ে এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছে। আমরা 3টে বোন বাবার বাড়িতে আসি, 3জনও কিন্তু কখনো কোনো সময় হাত দুটো কামাই দিয়ে বসে থাকি না। আর দেখবে যত মানুষ তত কিন্তু সংসারে কাজকর্ম বেড়েই যায়। আর মানুষ যখন না থাকে তখন কিন্তু কাজকর্ম অতটা থাকলেও সেই একটা মানে হয় না, যে টেনশান বোধ হয় না যে করব নিজের মতো করে করতে থাকবো। কিন্তু যখন মানুষজন বেশি থাকে তখন কিন্তু কাজের ভাগটাও বেশি হয়ে যায়। তবে জানো তো, মেয়েদের মাথাটা সবসময় ঠান্ডা রেখে অ্যাক্টিভলি দায়িত্বপূর্ণ সহকারে কিন্তু সমস্ত কাজ করতে হয়। সে যে সংসারের কাজই হোক না কেন আর যেমনই হোক না কেন, মেয়েদের মাথায় যদি এই দায়িত্বগুলো থেকে যায় তাহলে কিন্তু তারা কখনো এই কাজগুলোকে বোঝা মনে করে না। তবে কি বলতো, একঘেয়েমি এক কাজ করতে করতে তখন না নিজেদের মধ্যে একটা অলসতা ফিলস করে।
তো সেটা হয়ে যায় আমরা 3টে বোন যখন এক জায়গায় হই। জানো তো এই যে রান্নার ব্যাপারটা, আমিও শ্বশুরবাড়িতে রান্না করি, বোনেরাও শ্বশুরবাড়িতে রান্না করে, তখন কিন্তু এই রান্নাঘরে আসার জন্য বলে আরে আমি শ্বশুরবাড়ি থেকে রান্না বান্না করে এসেছি এতদিন ধরে, আবার এখানে এসেও সেই রান্না বান্না ভালো লাগে না। তখন ওই যে পুরো দায়িত্বটা প্রায় আমার ঘাড়েই পড়ে যায়। তো আর কি করব, বড় হয়েছি, এখন তো মেনে নিতেই হবে। আর ওই যে মাঝে মাঝে ওরাও যে করে না তা কিন্তু নয়, আমরা 3 বোনে কিন্তু মিলেমিশে এই বাড়ির সংসারের কাজ করি। ওই যে কথায় বলে না, মিলেমিশে করি কাজ আর হারি জিতি নাই লাজ। তবে জানো তো এখনও বড় হয়েছি, এক সংসার থেকে আর এক সংসারে আসি, বাবার বাড়িতে আসি, আমরা কিন্তু 3 বোনও এখনও ঝগড়া করতে নারাজ হই না। প্রতি সময় প্রতি ক্ষেত্রে কিন্তু সবসময় ঝগড়া করতে থাকি। তবে যে যখন অ্যাবসেন্ট হয়ে যায় তার নিয়েই কিন্তু আমাদের ঝগড়ার মূল কাহিনী হয়ে থাকে, যে ও এটা করিনি, ও ওটা বলিনি, ও এটা করতে পারতো, এই আর কি যা হয় একজন কাজ করলে আর একজন বসে থাকলে। তবে আমার মেজো বোন রিসেন্টলি কী করে যেন তো, ব্লাউজের হেম সেলাই করে, এতে করে না ও যখনই আসে তখন আবার ব্লাউজগুলো নিয়ে আসে সাথে করে। এই করে নিয়েই আমার আর ছোটো বোনের সঙ্গে ঝামেলা বেঁধে যায়, যে তুই যখনই আসিস তখনই ওই ব্লাউজ নিয়ে আসিস, কেন 2 দিন কি 3টে দিন আসিস, তো ওই কাজকর্ম বাড়িতে রেখে আসলে হয় না। ও আবার কি যখনই ফাঁক পায় তখনই সেই ফাঁকে ফাঁকে বসে বসে ওর সেলাই কাজ করে নেয়। আর আমাদের ওই যে ছোটো বাবার সঙ্গে সময় কাটাতে কাটাতে কখন যে দিন চলে যায় বুঝতে পারি না। তোমাদের সঙ্গে যে ভিডিও শেয়ার করব সেটাও কিন্তু হয় না, কেননা একটা বাচ্চা থাকলে দেখবে তার পেছনে সময় দিতে গেলে কিন্তু সংসারের কাজ করতে গেলে সেই আর ভিডিও করব কি সেই মনোযোগী হয়ে ওঠে না। আর এই যে এখন কিন্তু সকাল, এখন ওই 10:30 পৌনে 11টা মতো বাজে, আমি ওইদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি ঝটপট। কেননা এর মধ্যে হঠাৎ করে ছোটো বোনাই ফোন করেছে যে তার মায়ের হঠাৎ করে প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, তো তাদেরকে আজই বাড়ি যেতে হবে। মেজো বোন আজকে চলে যাওয়ার কথা ছিল, যে ও আজ শুক্রবার চলে যাবে, তবে ছোটো বোনের আজকের কথা ছিল না, ও যাবে বলেছিল রবিবারের দিন। তবে ওই যে কার্যবশত আজকেই ওকে চলে যেতে হবে। কি ভাব পাচ্ছে, বসে বসে ফোনের দিকে তাকাচ্ছে আর তার জিভে যাচ্ছে। এসে রান্না করি, এসে তুমি সবার বলছো হ্যালো গাইস, তাই বলছো? সবাই বুঝতে পারছে তোমার কথা? একটু জোরে করো তাহলে শুনতে পাবে সবাই। একটু জোরে করো, জোরে করো, হ্যালো গাইস। ও তাকাও তো তাকাও। এ নেন্টু কই রে, কই নেন্টু? এই এই বাবা কি সব বলে, আমরা খালি বুঝতে পারি না তাই। দেখি না, আউ ওর মধ্যে কি আছে বাবা, কিচ্ছু নেই, সব টাকার মাল। আর এদিকে আমি মাছ ঝোল বসাতে বসাতে কিন্তু আমার বোনাই চলে এসেছিলো। আর দেখো ছোটো বাবুর কী রিয়াকশান ছিল, যেই না বাবাকে দেখেছে, যে কতদিন বাদে। প্রথমে যখন মুখটা দেখেছে তখন ভাবছে যে ফোনের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, ভিডিও কল করে শুধু মুখটা দেখতে পায়। তারপরে যখন দেখলো যে মুখের সামনে বসেছে, হাত পা নাড়াচ্ছে, তখন আর কি, তখন শুধু বাবার কাছে যাওয়ার জন্য চাপাচ্ছিল। আর এই তো ওদেরকে রাস্তা পর্যন্ত দিয়ে এসেছি, এখন এদের হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। তবে জানো তো মজার বিষয় একটাই, যে বোনের কাছে পরে যখন আমি ফোন করেছিলাম তখন বলল ওরা যখন গাড়িতে করে এখান থেকে গেছে তখন এক বিন্দু বৃষ্টি হয়নি, অথচ ওরা গাড়ি ছেড়ে দেওয়ার পরপরই কিন্তু আমাদের এদিকে ঝমঝমিয়ে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। আর ওদিকে দুধের চালটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো এসে আবার কাঠটা ঠেলে দিয়ে বাসনপত্র যা ছিল সেইগুলোকে নামিয়ে এই যে নিয়ে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এনেই বাসনপত্রগুলো ধুয়ে নিতে নিতে এদিকে দেখি আবারও রোদ্দুর হয়েছে। আর এই যে আজকে থেকে শ্রাবণ মাসের শুরু, আষাঢ় মাস তো পচিয়ে দিয়ে গেছে, আর শ্রাবণ মাসও এই যে চোখ মিটকি মেরে যাচ্ছে। এখন দেখা যাক
শ্রাবণ মাসের দূর কত দূর, আর সেই মাসটা কেমনভাবে কাটে। আর ও হ্যাঁ, আজকে তো শুক্রবার, শ্রাবণ মাস পড়েছে, তো সোমবার করবে কে কে, কারা কারা সবুজ চুড়ি পরবে, সবুজ কাপড় নিবে, সকলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এই কাপড় চুড়ি এটা কিন্তু নিজেদের হাজব্যান্ডরা যদি হাতে করে এনে দেয়, এতে করে কিন্তু মহাদেব আর মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। আমি তো আমার হাজব্যান্ডকে বলেছি, এখন দেখা যাক সে কতদূর কি করে। আর এই যে বাসন গোসন মেজে ধুয়ে আসছি, এসে দুধটাকেও ফুটিয়ে নিয়েছি। দুধটাও ফুটে উঠেছে। এক ডেকচি দুধ জাল দিতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে, প্রায় 1 ঘন্টা লাগে। তো ওইদিকে পাপারও তো চলে গেল, আজকে যাওয়ার তো কোনো ইচ্ছাই ছিল না কারো, সবাই থাকতো। তো ওই যে পরিস্থিতি শিকার হতে হয়। ওইদিকে মেজো বোনের শাশুড়ি মাজায় খুব যন্ত্রণা করছে, সে তো মাজা যন্ত্রণায় উঠতে পারছে না। আর ছোটো বোনের শাশুড়ি প্রচণ্ড গ্যাস হয়েছে, গ্যাসেতে স্টক মতন হয়েছে। তো সেখানে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। তো বোনায়ের কাছে ফোন করেছিল, ও যেখানে ছিল বন্ধন অফিসের কাজ করে, তো সেখান থেকে ও আবার ফের এখানে আসলো। মানে ও বসিরহাটে কাজ করে, তো আমাদের বাড়ি বসিরহাট থেকে এদিকে এসে তারপর ওদের বাড়ি এদিকে যেতে হয়। তো তার জন্য সেখান থেকে আসলো, এসে ওই যে ঝটপট করে আমি তো রান্না করে দিলাম, খেয়ে দিয়ে চলে গেল। তো চলো এবার আমি স্নান ধ্যান করে তারপরে পুজো দেবো। এর মধ্যে আবার রোদ্দুরও উঠেছে, আর ওরা যখনই গেছে তার পরপরই আবার বৃষ্টি নেমেছে। তো ফোন করলাম, বললো রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি, বৃষ্টি থামলে তারপর বাড়ি গেছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এই তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু স্নান সেরে নিয়েছি। আর এবারে জানো তো যাবো একটু সিএসপি ব্যাংকে। আর এখন দুপুরবেলা তো, এখন আর লোকজন বাজারে নেই, তাই ভাবছি নাইটিটা পরেই চলে যাব। এমনিতেই বাবার বাড়ি থেকে বাজারে গেলে কিন্তু নাইটি পরেই চলে যায়, তবে শ্বশুরবাড়িতে আসার সময় কিন্তু আবার সেজে গুজেই আসি। তো ওই যে যাবো সিএসপি ব্যাংকে, কী কারণে, যে আমাদের সমবায় সমিতি আছে মহিলা, তো সেই সমবায় সমিতি প্রত্যেক মাসে যে মাসিক টাকা সঞ্চয় করা হয়, সেই টাকাটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম, তবে সময়ের অভাবে যাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে একবারে গিয়ে ঘুরে আসি। তো গেছি, গিয়ে দেখি লিঙ্ক নেই। আর মা এদিকে স্নান করছিলাম, আর স্নানও হয়নি, আমার শুধু যাওয়া আসাই সার। তো আমি বই আর টাকা দিয়ে জমা দিয়ে এসেছি, আর যেহেতু চেনাশোনা লোক, ওই জন্য বললাম যে বিকালবেলা গিয়ে বইটা নিয়ে আসবো, যদি এর মধ্যে লিঙ্ক আসে তাহলে টাকাটা জমা দিয়ে দিও। আর এই যে মা ওইদিকে স্নান সেরে কাপড় পরছে, আর আমি এইদিকে বললাম যে তাহলে আমি আজকে পুজোটা সেরে নিই। আর যেহেতু শ্রাবণ মাসের প্রথম শুক্রবার, তো বাবার বার হচ্ছে সোম শুক্র, তো আজকে প্রথম দিন যখন শুক্রবার পড়েছে, আর হাতেও যেহেতু ঠাকুরের পুজো দেওয়ার সুযোগ পেয়েছি, তাহলে আর ছাড়বো কেন, একবারে পুজোটা দিয়েই নিই। আর এই যে এই বাড়িতে শুধুমাত্র টগর ফুলই পাওয়া যায়, তার জন্য কিন্তু এই বাড়ি দেখবে প্রতিদিনই সিংহাসনটাই টগর ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়। আর চলো ওইদিকে ঠাকুরের আসন সাজিয়ে ঠাকুর পুজো সেরে নিয়ে আর গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই। লক্ষ্মী সরকার দিদিভাই, ইনসাইড, প্রাঞ্জা চাই থেকে দিদিভাই, ঝুমা মিশ্রা, স্মাইলি দীপা, সরজিৎ বিশ্বাস, মা ছেলের স্বপ্ন, দিয়া দত্ত, মনোয়ারা, শ্রাবণী মাইতি, ডালিয়া ঘোষ, ময়না হালদার, মানসী রয়, সৌমি মজুমদার। সে লিখেছে পিরিয়ড চলাকালীন কি হনুমান চালিসা পাঠ করা যায়? না গো, পিরিয়ড চলাকালীন হনুমান চালিসা পাঠ না করাই ভালো, কেননা হনুমানজি ছিলেন ব্রহ্মচারী, আর সেক্ষেত্রে পিরিয়ড চলাকালীন হনুমান চালিসা পাঠ না করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করো, তাতেও হবে। যেমন কৃষ্ণায় বাসুদেবায় হারায়ে পরমাত্মানে প্রাণতো ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো, এই মন্ত্রটি তুমি দিনে 2 থেকে 3 বার জপ করো, তাতে করেও তুমি হনুমান চালিসার ফলাফলই পাবে। আর কমেন্ট করেছিল সুমন দাস, শিবানী বিশ্বাস, দোলা দাস, ছোট্ট পাখি থেকে দিদিভাই। তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য। আর দেখো ঠাকুর পুজো সেরে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে, আর এসে এদিকে ভাত বাড়ার জন্য থালা গুছিয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে, আর এদিকে তরকারিগুলো মিটকেস থেকে বার করে নিয়েছি। এখন এই যে এক এক করে আসন পাতিয়ে নেব, আর এখন কিন্তু অনেকটা বেলাও হয়ে গেছে। আর এর মধ্যে বেশ কিছুক্ষণ বসেছিলাম, বলতে পারো প্রায় 45 মিনিট, 1 ঘন্টা বলতে যাচ্ছিলাম, তো ওরকম হবে 45 মিনিট 1 ঘন্টা মতন বসেছিলাম, কেননা বাবুরা স্কুল থেকে আসবে আবার এই বাড়িতে, তো ওদের সঙ্গে একসঙ্গেই খাওয়া দাওয়া হবে।
তো ওরা কিন্তু এখনও আসেনি। ফোন করে জিজ্ঞাসা করলাম যাস, তো বললো বেরিয়েছি। তো এদিকে সমস্ত থালায় ভাত বেড়ে নিয়ে গোছাতে গোছাতে ওরা চলে আসবে। কেননা আমাদের বাড়ি থেকে মানে মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স হলো 10 মিনিটের রাস্তা। 10 মিনিট বলা ভুল হয়ে যাবে, ধীরে সুস্থে আসলে 10 মিনিট, আর যদি তাড়াহুড়ো করে আসো তাহলে এই 7 মিনিটের মধ্যে চলে আসবে। তো 5-7 মিনিটের মধ্যে প্রত্যেকটা থালায় ভাত বেড়ে গুছিয়ে রেডি করতে করতে মোটামুটি সব এসে হাজির হবে। তো চলো, দুপুরবেলার ভাত বেড়ে নিয়েছি, এবারে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর খাওয়া দাওয়া সেরেছি, এই দেখো বাইকে চলে এসেছে। বাইকে আসলে তো 2 থেকে 3 মিনিটের রাস্তা, আর হেঁটে আসলে বললাম না 7 মিনিট লাগে। তো এই যে গাড়িতে উঠেছি, সোজা বাড়ি এসেছি। আর বাড়ি এসেই দেখছি এই যে অ্যাকোরিয়ামের ব্যবস্থাটাও কমপ্লিট করে নিয়েছে। আর এই যে মাছগুলো এখন মনের আনন্দের ভেতরে খেলা করছে। আর আমি যখন বাড়ি থেকে গেছিলাম তখন কিন্তু অ্যাকোরিয়াম ছিল না, সোলার বাক্সের মধ্যে মাছগুলো ছিল। আর এই যে তোমাদের দেখার সাথে সাথে আমিও দেখে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজ তবে আসি। সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।